মোহাম্মদ ইউনূসের কি হবে? এবার সেনা প্রধানের নিশানায় মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর সেনা প্রধান ওয়াকারুজ্জামান। সংবিধানের ধারা হচ্ছে তার হাতিয়ার। সরকার পতনের 90 দিনের মধ্যে নির্বাচনের সুপারিশ, জরুরি অবস্থা না হলে 90 দিনে ভোটের বিধান, জরুরি অবস্থায় রাষ্ট্রপতির হাতে শাসন ক্ষমতা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরকার ফেলার চাপ, রাষ্ট্রপতিকে লাগাতার চাপ সেনা প্রধানের। 2007 সালে এভাবেই ক্ষমতায় আসে সেনা সমর্থিত সরকার। আর প্রেস সচিব মোহাম্মদ ইউনূসের শফিকুল ইসলাম তিনি কি বললেন, আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক মৈনাক পুততুণ্ডর সঙ্গে। আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে, সবাই একসঙ্গে বসাতে উনি বলছেন যে আমি মনে সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। ইউনূস সাহেব তিনি প্রধান উপদেষ্টা হওয়ার সময়তে তিনি যেভাবে বলছিলেন যে না আমরা ডিসেম্বরের মধ্যে ভোট করাবো, তারপরে আবার তিনি একটা কথা নিয়ে আসলেন যে ইলেকশনের সংস্কার দরকার, ভোটার তালিকায় সংস্কার দরকার, ভোটের প্রক্রিয়াটাকে কিন্তু পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ডিসেম্বর মাসের পরেও তিনি ক্ষমতায় থাকতে চাইছেন কোন রকম নির্বাচন ছাড়া। একটা অনির্বাচিত সরকারের কেয়ারটেকার প্রধান হয়ে তিনি ক্রমাগত দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চলেছেন। তাহলে সেনা প্রধানের যে পদক্ষেপ আমার মনে হয় এটা বাংলাদেশের নির্বাচনকে ত্বরান্বিত করবে। যে দিকে ইউনূস সরকার যাচ্ছে, যে চূড়ান্ত একটা ভারত বিরোধিতা, এবং তার সাথে সাথে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া এই মানবিক করিডোরটাকে তৈরি করে কখনো তিনি বলছেন যে সমুদ্রের থেকে আমাদের তিনি যোগাযোগ নর্থ ইস্টের বিচ্ছিন্ন করে দেবেন। এই যে কথাগুলো বারবার করে বলা হচ্ছে, এগুলো এই প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করেছে মাত্র। নিজের দেশের লোককে খাওয়াতে পারছে না, নিজের দেশে অশান্ত, নিজের দেশে ক্ষমতায় থাকবে কিনা তার ঠিক নেই, আর আমাদের দেশে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আবারও অনুপ্রবেশকারী গ্রেফতার, 10 জন বাংলাদেশি গ্রেফতার। নদিয়ার ধানতলা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। এইভাবেই আমরা রাজ্য পুলিশ এবং বিএসএফ সতর্ক রয়েছে। 1 বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ, ভারতে ঢুকে গুজরাটে চলে যায় এই 10 বাংলাদেশি। কয়েকদিন আগে ধানতলায় ফেরে সঙ্গে সঙ্গে ক্যাপচার। বারোলাখি চাকরি দরে যোগ্যকে ডিরেক্ট মেল, অযোগ্যকে অযোগ্য বলে মেল, অযোগ্যকে যোগ্য বলে মেল। 12 লাখি কিছুই বলে যাচ্ছে না বলে। প্রাথমিক নিয়োগে ফের চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক নিয়োগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের নামে মেল। 2022-এর 28 এপ্রিল বিকেল 4:19 মেল। এটা একটু পরিষ্কার করে জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগে টেট নিয়ে আবারও এক নতুন তথ্য, এবং যে তথ্য কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর ঘোষের বেঞ্চে মামলা এবং বিচারপতির রিপোর্ট তলবের মধ্যে যে বিষয়টার মধ্যে প্রাথমিক মান্যতাও সামনে এসছে। এবং এই ঘটনা দেখা যাচ্ছে 2022 সালের 28 এপ্রিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তার মেল আইডি থেকে গোবরডাঙ্গার বাসিন্দা সুদীপ কর্মকারকে মেল করা হয় বিকেল 4:19 নাগাদ, এবং সেখানে 24 ঘন্টার মধ্যে ঠিক তার পরের দিন 29 এপ্রিল 2022 তাকে যোগাযোগ করতে বলা হয় কাউন্সিলিং এর জন্য। এবং সেখানে তারা পৌঁছে গেলেও সেখানে সাদা কাগজে সই করিয়ে নিয়ে বিশেষ ফর্মুলার 12 লাখ চাউরির সওদা চূড়ান্ত করা হয়। কিন্তু তারপর থেকে পুরো বিষয়টি পাঁচকান হওয়ায় চাকরি তিনি এখনো পাননি। তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, গোবরডাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছিলেন 2023 সালে। প্রথমত এই ঘটনার পর কার্যত বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও। 20 মে বিচারপতি দীপঙ্কর ঘোষ এই মামলা শুনতে গিয়ে তিনি সর্বশেষ সমস্ত নথি সহ বিশদ রিপোর্ট চেয়েছেন এই গোবরডাঙ্গা পুলিশ তথা উত্তর চব্বিশ পরগনা পুলিশের কাছ থেকে। এবং যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 10 লাখ টাকা জমি বিক্রি করে দিয়েছেন ওই পরিবার, তার পাশাপাশি 2 লক্ষ টাকার অনলাইনে পেমেন্ট করা হয়েছে গাইঘাটার এক বাসিন্দা।
এবং যে মেল করা হয়েছে মেলের মধ্যে রহস্যের গন্ধ। সেখানে দেখা যাচ্ছে জনৈক প্রশান্ত বেরার নাম। কে এই প্রশান্ত বেরা? প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল মামলা চলাকালীন বিচারপতি সিনহার বেঞ্চে বলেছিল যে তাদের ওয়েবসাইট হ্যাক হয়ে থাকতে পারে, তারা কমপ্লেন করেছেন। তাহলে তার কোনো তদন্ত আজ পর্যন্ত হলো না কেন? এই পুরো বিষয়টা নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য এবং মেল করে যে এভাবে স্টেট অযোগ্যকে যোগ্য বলা হয়েছে তার অকাট্য প্রমাণ স্ক্রিনশট দেওয়া হয়েছে হাইকোর্টের নোটিশেই। বেশ, ধন্যবাদ। আর এই সল্টলেকে স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি ভোর 4:20 মেল এসেছিল, সেই মেল দেখা হয়েছে বেলা 12টায়। তারপর থেকেই তৎপরতা শুরু। বম্ব স্কোয়াড এলো, বম্ব স্কোয়াডের কর্মীরা এলেন এবং সেখানে কিছুই পাওয়া গেল না। 1.5 ঘন্টা ধরে সন্ধান চালানো হলো, তারপর বম্ব স্কোয়াড বেরিয়ে গেল স্বাস্থ্য ভবন থেকে। আমরা চলে এসেছি দিনহাটার দুর্গানগরে দাবাং উদয়ন গুহ। কেন দাবাং? জলের জন্য দাবাং। পাইপ বসেছে কিন্তু জল আসেনি। এই নিয়ে গ্রামবাসীরা বিভিন্ন সময় ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, অভিযোগ জানিয়েছেন উদয়ন গুহর সামনে। তারপরে আধিকারিককে ফোনে দাবাং উদয়ন গুহর হুঁশিয়ারি দেখুন। এবার আপনার অফিসের সামনে ধর্ণা দেব। এই যে বামুনহাটে আমি ঘুরছি, দুর্গানগর, পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে। এগুলো কি হচ্ছে বলুন? নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান, আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন। নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই পড়ে যাবে ওটা নিয়ে। হ্যাঁ, ওইটা আপনি করে দিন তাড়াতাড়ি। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। আর কালিয়াগঞ্জে ভয়াবহ বিস্ফোরণ, কাটা গ্যাসের মজুদ থেকে লিক করে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা। কালিয়াগঞ্জের বাড়ির মালিক উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। রবিবার রাত তখন 9:45। আচমকাই বাড়িতে পরপর বিস্ফোরণ, তারপর দাউ দাউ করে আগুন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এখানকার সেট কলোনির বাসিন্দা নিতাই মহন্ত। স্থানীয়দের দাবি 2 বছর ধরে বাড়িতে কাটা গ্যাসের ব্যবসা করেন নিতাই। তার বাড়িতে মজুত করা প্রচুর সিলিন্ডার। রবিবার রাতে সেই সিলিন্ডার পরপর বিস্ফোরণ, আগুন লেগে যায় বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এই ঘটনায় বাড়ির মালিকের শরীর ঝলসে যায়, তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক যারা আছে তারা নাকি গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা, ওর থেকেই আগুনের সৃষ্টি। একে ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে কাটা গ্যাসের কারবার। স্থানীয়দের দাবি এই নিয়ে বারবার আপত্তি করলেও শোনেননি নিতাই। সে বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, এরপর থেকেই এলাকায় আতঙ্ক। আওয়াজ শুনতে পাই, তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়াতে। তারপর কালিয়াগঞ্জ দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে, কিন্তু হয়নি। আগুনের তীব্রতা কতটা তো মনে করছেন? অনেকটা। তো বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা মধ্যে পড়তে হচ্ছিল? হ্যাঁ, অনেকটাই, মানে সবার বাড়ির থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। বাপরে বাপ, কেউ বাড়ি পালিয়ে গেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে গেছে, কারো খাওয়া উঠে গেছে, কারো ঘুম চলে গেছে, কেউ বাড়ি থেকে সিলিন্ডার ধপধপ করে পুকুরে ফেলে দিচ্ছে। পুরো প্রচন্ড, এখনো আতঙ্কে আছে। কালিয়াগঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।